আসসালামু আলাইকুম। আপনি জাপানিজ ভাষার একজন শিক্ষার্থী হয়ে থাকলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেটিভ জাপানিজরা যেই সমস্ত রুলস ফলো করে কথা বলে তেমন গুরুত্বপূর্ণ 7টি রুলস আজকের ভিডিওতে আমরা শিখব। রুলসগুলো ফলো করে আপনি শুদ্ধভাবে জাপানিজ ভাষা পড়তে এবং বলতে পারবেন। সেই সাথে জাপানিজদের কথা শুনেও সহজেই বুঝতে পারবেন। আজকের পর থেকে আপনার কখনোই আর কনফিউশন হবে না যে আপনার পড়া বা উচ্চারণ ভুল হচ্ছে কিনা। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের প্রথম রুলসটা হচ্ছে একই উচ্চারণের দুটি স্বরধ্বনি পাশাপাশি থাকলে সেটা টেনে অথবা দীর্ঘ করে বলতে হয়। আমাদের আ লাইনের যে 5টি বর্ণ আছে সেই 5টি হচ্ছে স্বরধ্বনি, যেমন আ, ই, উ, এ, ও। এই 5টি স্বরধ্বনি, এই 5টি স্বরধ্বনি থেকে একই উচ্চারণের দুইটা স্বরধ্বনি যদি পাশাপাশি বসে তখন দুইটা আলাদা করে উচ্চারণ করার দরকার নেই, একটা স্বরধ্বনি টেনে বললেই হবে। যদি আমরা উদাহরণ দেখি তাহলে আরও ক্লিয়ার হব। দেখেন প্রথম শব্দটা এখানে লেখা আছে ই, ই, এ, ই, ই, এ, কিন্তু জাপানিজরা এটাকে এভাবে বলে না। দেখেন এখানে ই দুইবার আছে, যেহেতু দুইবার আছে আমরা দুইবার বলবো না, এটাকে একবার বলবো, কিন্তু একটু টেনে বলবো। এটাকে আমরা বলবো ই, এ, ই, এ। ইটাকে একটু টেনে বলতেছি, এখানে এই হাইফেন দিয়ে আমি বোঝাচ্ছি যে এটা একটু টেনে বলতে হবে, আরবির মতো একালিপ টান দিতে হবে। ই, ই, এ না বলে এটাকে আমরা বলবো ই, এ। পরবর্তী উদাহরণ দেখেন, এখানে আছে ও, ও, এরপর আছে কি, তারপর আবার আছে ই। তাহলে ও, ও, কি, ই আমরা এভাবে ভেঙে বলবো না, যেহেতু এখানে দুইটা ও আছে আমরা একটাই বলবো, কিন্তু একটু টেনে বলবো ও। এরপরে দেখেন এরপরে আছে কি, কি, এটার মধ্যে কিন্তু একটা ই আছে, পরবর্তীতে আবার একটা ই আছে, তাহলে দুইটা ই বলার দরকার নেই, দ্বিতীয় ইটা আমরা বাদ দিয়ে দিব। কি বললে সেটার মধ্যেই ই চলে আসে, যেহেতু এখানে দুইটা ই আছে আমরা ওই কিটাকে একটু টেনে বলবো। আমরা শব্দটাকে তাহলে ভেঙে ভেঙে এভাবে বলবো না ও, ও, কি, ই, আমরা বলবো ও, কি, ও, কি। তাহলে আমাদের রুলসটা হচ্ছে যদি একই উচ্চারণের দুইটা স্বরধ্বনি পাশাপাশি বসে তাহলে একটা ধ্বনি টেনে বললেই হবে, দুইটা আলাদা করে বলার দরকার নেই। এরপর আমাদের 2 নম্বর রুলস, আমাদের 2 নম্বর রুলসটা হচ্ছে যদি আমাদের এ ধ্বনি থাকার পরে এটার সামনে ই থাকে, ই, ই ধ্বনি থাকে, তাহলে সেই ইটা বাদ যাবে এবং এ ধ্বনিটা একটু টেনে বলতে হবে। এ ধ্বনি থাকার পরে, এ ধ্বনি বলতে আমি কিন্তু শুধু ওই এ বর্ণটাকেই বুঝাচ্ছি না, যে সমস্ত বর্ণের ভিতরে এ সাউন্ড আছে সেইটাই হচ্ছে এ ধ্বনি। এ, কে, সে, নে, মে, রে, মানে যেইগুলোর ভিতরে এ আছে সবগুলোই অ্যাকচুয়ালি এ ধ্বনি। তো আমাদের রুলসটা হচ্ছে এ ধ্বনি থাকার পরে যদি এটার সামনে ই থাকে তাহলে ইটা বাদ যাবে এবং এ ধ্বনিটা টেনে বলতে হবে। নিচ থেকে যদি আমরা উদাহরণ দেখি, খেয়াল করেন এখানে যে প্রথম শব্দটা আছে লেখা আছে সে, তারপরে ন, তাহলে সেন। এরপর আবার লেখা আছে সে, এরপর আছে ই। শব্দটা নর্মালি বললে হবে সেন সেই, সেন সেই, কিন্তু খেয়াল করেন এই যে শেষে এখানে আছে সে, সে, এটার মধ্যে কিন্তু একটা এ আছে সে, এরপরে আবার সামনে আছে ই, তাহলে এ ধ্বনির পরে যেহেতু ই আছে ওই ইটা বাদ দিতে হবে। ইটা যদি বাদ দেন তাহলে আমাদের উচ্চারণ হবে সেন্সে। ইটা বাদ দিব এবং এটাকে একটু টেনে বলবো। এই এ, সে, এটার মধ্যে এ আছে, ওই এটাকে একটু টেনে বলবো। এটাকে আমরা সেন্সেই না বলে এটার উচ্চারণ করব সেন্সে, সেন্সে। এখন আপনি যদি এই শব্দটাকে সেন্সেই বলেন তাহলে কিন্তু ভুল হবে না, ম্যাক্সিমাম মানুষ সেন্সেই পড়ে, বাট নেটিভ জাপানিজরা যখন কথা বলে তখন তারা ওই ইটাকে উজ্জ্ব রাখে বা ইটাকে উচ্চারণ করে না। জাপানিজদের মতো উচ্চারণ করতে চাইলে আমাদের উচ্চারণ করতে হবে সেন্সে, সেন্সে। পরবর্তী উদাহরণ দেখেন, এখানে লেখা আছে রে, আমি লিখলাম রে, এরপর আছে ই, তাহলে নর্মালি বললে এই শব্দটার উচ্চারণ হবে রেই, রেই। কিন্তু খেয়াল করেন রে, এটার মধ্যে কিন্তু একটা এ আছে, ঠিক না, রে, এ আছে, এরপরে আছে ই, এ ধ্বনির পরে যেহেতু ই আছে ইটা বাদ যাবে এবং এটাকে টেনে বলতে হবে।
তাহলে এই শব্দটাকে আমরা রেই বলবো না, এটাকে আমরা বলবো রে। রে, ই বাদ দিচ্ছি এবং এ টেনে বলতেছি। রে। রে অর্থ উদাহরণ। আমরা যদি সর্বশেষ আমাদের এক্সাম্পলটা দেখি, দেখেন নিচে লেখা আছে এ, তারপর আছে ই, এরপর আছে গা। তাহলে নর্মালি উচ্চারণ করলে এই শব্দটার উচ্চারণ হবে এই গা। কিন্তু খেয়াল করেন এ, প্রথম বর্ণটা এ, এরপরে ই আছে। তাহলে আমরা জানি এ ধ্বনির পরে ই থাকলে ই বাদ যাবে। তো ইটাকে আপনি বাদ দেন এবং এটাকে একটু টেনে বলেন। এইটার উচ্চারণ এই গা না বলে এটার উচ্চারণ বলবো আমরা এ গা। এ গা। এ গা অর্থ সিনেমা। তাহলে আমাদের রুলস হচ্ছে যদি এ ধ্বনি বলতে যে সমস্ত বর্ণের ভিতরে এ আছে সেইগুলোকে বোঝাচ্ছি। এ ধ্বনির পরে ই থাকলে ই উচ্চারিত হবে না এবং এটাকে টেনে বলতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, অনেকে এই রুলসটাকে এভাবে পড়ে যে ই শেষে থাকলে বাদ যাবে। না, ই শেষে থাকলে বাদ যাবে না, শর্ত হচ্ছে ই এর আগে এ থাকতে হবে, এর পরে ই থাকলে ই বাদ যাবে। তাতে ই শেষে থাকুক, মাঝে থাকুক বা শুরুতে থাকুক, হ্যাঁ, ই শেষে থাকলে বাদ যায় না, এইভাবে পড়া যাবে না। হ্যাঁ, যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাই, লেখা আছে কি, তারপরে রা, তারপরে ই। তাহলে কি রাই, দেখেন এখানে ই কিন্তু শেষে আছে বাট বাদ যায় নাই। বাদ যায় নাই কেন জানেন? আগে আছে রা, এখানে এ নাই, এ থাকলে বাদ যাইতো। ই শেষে থাকলে কখনোই বাদ যায় না। মূলত এ ধ্বনির পরে ই থাকলে সেই ইটা বাদ যাবে এবং এ ধ্বনিটা টেনে বলতে হবে। এরপর আমাদের 3 নাম্বার রুলস। আমাদের 3 নাম্বার রুলসটা হচ্ছে যদি কোথাও ও ধ্বনি থাকে, ও ধ্বনি বলতে আমি কিন্তু এই শুধুমাত্র ও বর্ণটাকে বোঝাচ্ছি না, যে সমস্ত বর্ণের ভিতরে ও আছে সেগুলোই হচ্ছে ও ধ্বনি। যেমন কো, গো, সো, নো, মো, রো, যে সমস্ত বর্ণের ভিতরে ও আছে সেইটাই ও ধ্বনি। ও ধ্বনি থাকার পর যদি উ থাকে, ও ধ্বনি থাকার পর উ থাকলে উ বাদ যাবে এবং সেই ও ধ্বনিটাকে একটু টেনে বলতে হবে। নিচ থেকে যদি আমরা উদাহরণ দেখি, প্রথম উদাহরণটা খেয়াল করেন, এখানে লেখা আছে আ, এরপর লেখা আছে রি, আরি, এরপর লেখা আছে গা, তো, এরপর লেখা আছে উ। আরি গা তৌ, আরি গা তৌ। কিন্তু খেয়াল করেন এই বর্ণটা হচ্ছে তো, এটার মধ্যে কিন্তু ও আছে, এরপরে আবার উ আছে। আমরা জানি ও ধ্বনির পর উ থাকলে উটা বাদ যাবে এবং যেই ও ধ্বনিটা আছে সেটাকে টেনে বলতে হবে। আমরা যদি উটাকে বাদ দেই তাহলে আরি গা তৌ হবে না, এটার উচ্চারণ হবে আরি গা তো। এবং এখানে হাইফেন দিয়ে বোঝাচ্ছি ওই তো মানে ও ধ্বনিটা টেনে বলতে হবে। শব্দটাকে আমরা এভাবে উচ্চারিত করব, আরি গা তো। আরি গা তো অর্থ হচ্ছে ধন্যবাদ। আপনি যদি আরি গা তৌ বলেন ভুল হবে না, বাট নেটিভ জাপানিজরা এটাকে বলে আরি গা তো, আরি গা তো। পরবর্তী উদাহরণ দেখেন, লেখা আছে সা, এরপর লেখা আছে ইয়ো, সা, ইয়ো, এরপর লেখা আছে উ। তো আমরা এটাকে বলতে পারি সাই ও, এরপর শেষে লেখা আছে নারা, সাই ও নারা, সাই ও নারা। নর্মালি বললে উচ্চারণটা এরকম হবে, কিন্তু খেয়াল করেন এই বর্ণটা হচ্ছে ইও, ইও, এটার মধ্যে কিন্তু ও আছে, ইও, এর পাশে আছে কি, পাশের বর্ণটা হচ্ছে উ। তাহলে ও ধ্বনির পর উ থাকলে উটা কি হবে, উটা বাদ যাবে। তো উটাকে আপনি বাদ দিবেন এবং ওটাকে টেনে বলবেন। তো ওটাকে যদি আমরা বাদ দেই এখানে থাকে সাইও নারা এবং ওই ওটাকে আমরা টেনে বলবো। নর্মালি বললে সাই ও নারা, কিন্তু নেটিভ জাপানিজরা এটাকে বলে সাইও নারা, সাইও নারা। সাইও নারা মানে বিদায় বা বাই। পরবর্তী উদাহরণটা একটু খেয়াল করেন, আমাদের এখানে লেখা আছে তো, এরপর লেখা আছে উ, একত্রে বললে তৌ, এরপর লেখা আছে কিও, আবার শেষে আছে উ, কিও, তৌ কিও। কিন্তু খেয়াল করেন তো এটার মধ্যে কিন্তু ও আছে, এরপরে একটা উ আছে। তো ও এর পর যেহেতু উ আছে উটা কি হবে, উটা বাদ যাবে। আবার শেষে খেয়াল করেন, শেষে ছিল ইও, এইটার সাথে কিন্তু আবার পাশে উ আছে, তো এখানেও ও এর পরে উ আছে, ওই উটাও বাদ যাবে। তাহলে আমরা যদি দুইটা উ বাদ দেই, কারণ এটার আগে ও আছে, উচ্চারণ হবে তো কিও। উ বাদ দিয়ে আগের ও ধ্বনি টেনে বলতে হবে। আমরা তৌ কি ও বলবো না, আমরা বলবো তো কিও, তো কিও। তো
টোকিও মানে টোকিও, এটা জাপানের একটা শহর। তবে খেয়াল রাখতে হবে, দেখেন এই নিয়মটাকে অনেকে এইভাবে পড়ে যে উ শব্দের মাঝে থাকলেই বাদ যাবে। না, এটা কখনো হয় না, মাঝে থাকলেই বাদ যায় না। যেমন নিচের উদাহরণটা দেখেন, এটা কা, এরপর কাউ, এরপর লেখা আছে মোনো, কাউ মোনো, কেনা জিনিস বা কেনাকাটার জিনিস। এখানে কিন্তু পূর্ণাঙ্গভাবে উচ্চারিত হয়েছে, এখানে মাঝে আছে, বাদ যায় নাই। তাহলে মাঝে থাকলেই বাদ যায়, এই ব্যাপারটা ভুল। বাদ যাবে কখন? যদি ও ধ্বনি থাকে, এরপরে থাকে, তাহলে তখন উটাকে বাদ দিব এবং এই ওটাকে একটু টেনে বলবো। এরপর আমাদের 4 নম্বর রুলস, এটা খুবই সহজ একটা রুলস। কালাইন শব্দের শুরুতে থাকলে ক্ষয়ের মতো উচ্চারিত হবে। কালাইনে যে 5টা বর্ণ আছে, কালাইনে কি কি বর্ণ আছে? কা, কি, কু, কে, কো। এই 5টা বর্ণ যদি শব্দের শুরুতে থাকে তাহলে ক্ষয়ের মতো উচ্চারিত হবে। এটা কিন্তু সরাসরি খ না, ক্ষয়ের মতো। যেমন উদাহরণ খেয়াল করেন, এখানে লেখা আছে কা, এরপর লেখা আছে সা। নর্মালি বললে কা সা, কিন্তু যেহেতু ওই কাটা শব্দের শুরুতে আছে, ওইটাকে আমরা ক্ষয়ের মতো উচ্চারণ করব। এই শব্দটার উচ্চারণ হবে খাসা, খাসা, মানে ডিরেক্ট খ না, অনেকটা ক্ষয়ের মতো। আবার দেখেন লেখা আছে কা, এরপর লেখা আছে ই, কাই, এরপর লেখা আছে সা। তাহলে নর্মালি বললে কাইসা, কিন্তু যেহেতু ওই কাটা শব্দের শুরুতে আছে, ওইটাকে আমরা ক্ষয়ের মতো উচ্চারণ করব, খাইসা, খাইসা। খাইসা মানে হচ্ছে কোম্পানি। এখন আপনি যদি কাইসা বলেন সেটা কিন্তু ভুল হবে না, ম্যাক্সিমাম মানুষ এইভাবেই বলে। বাট নেটিভ জাপানিজরা কালাইনের 5টা বর্ণ শব্দের শুরুতে আসলে সেটার উচ্চারণ ক্ষয়ের মতো করে। বাট শব্দের মাঝে অথবা শেষে থাকলে কিন্তু ক্ষয়ের মতো হবে না, তখন আবার কয়ের মতোই হবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন লেখা আছে সু, তারপর লেখা আছে কু, এরপর লেখা আছে এ, সুকু এ। সুকু এ মানে হচ্ছে টেবিল। এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র শব্দের শুরুতে কালাইনের 5টা বর্ণ থাকলে তখন সেটার উচ্চারণ ক্ষয়ের মতো হবে। আমাদের 5 নম্বর রুলসটা হচ্ছে তসু, এটার উচ্চারণ নিয়ে। তসু কখনো সু হয়, কখনো তসু হয়, আবার কখনো উচ্চারিত হয় না। কখন, কোথায়, কিভাবে উচ্চারণ করব আমরা এখন সেটা শিখব। এদিকে যদি খেয়াল করেন, তসু এটা শব্দের শুরুতে থাকলে সু উচ্চারিত হবে। যখন শব্দের শুরুতে থাকবে তখন এটার উচ্চারণ করব আমরা সু। যেমন দেখেন সু কু এ, সুকু এ অর্থ হচ্ছে টেবিল। আবার এখানে লেখা আছে সুমা, সুমা অর্থ হচ্ছে স্ত্রী। শুরুতে থাকলে তখন এটার উচ্চারণ হবে সু। আবার যদি শুরুতে না থেকে এটা শব্দের মাঝে অথবা শেষে থাকে, তখন এটার উচ্চারণ হবে তসু। শব্দের মাঝে অথবা শেষে থাকলে হবে তসু। যেমন খেয়াল করেন, এখানে লেখা আছে শি, এরপর আমরা দেখতে পাচ্ছি এটা মাঝে আছে, যেহেতু মাঝে আছে এটার উচ্চারণ হবে তসু। শি এর সাথে তসু, শিৎসু, এরপর লেখা আছে মন, শিৎসু মন অর্থ হচ্ছে প্রশ্ন। এখানে কিন্তু এটার উচ্চারণ তসু হয়েছে। আমরা যদি পরবর্তী উদাহরণটা দেখি, লেখা আছে মা, তারপর লেখা আছে তসু। যেহেতু মাঝে আছে এটাকে আমরা তসু বলবো, তাহলে মায়ের সাথে তসু একত্রে বললে মাতসু। এরপর শেষে লেখা আছে রি, মাতসুরি। মাতসুরি অর্থ হচ্ছে উৎসব। শুরুতে থাকলে সু হবে, মাঝে অথবা শেষে থাকলে তসু হবে। খেয়াল করেন, মাঝে শব্দের মাঝে ছোট হয়ে বসলে, উপরেরটা ছিল মাঝে বা শেষের নর্মালি বসলে, কিন্তু এই রুলসটা হচ্ছে এ তসু যদি শব্দের মাঝে ছোট হয়ে বসে তখন এটা উচ্চারণ হবে না। ছোট হয়ে বসলে উচ্চারণ হবে না এবং পরের বর্ণ ডবল উচ্চারিত হবে। যদি আমরা একটু উদাহরণ দেখি, খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি এই শব্দের মাঝে তসু আছে। যেহেতু মাঝে তসু আছে, সুতরাং এই শব্দটা উচ্চারণ আমরা করব না এবং পরের বর্ণটার উচ্চারণ ডবল হবে। তাহলে এখানে লেখা আছে এটা হচ্ছে ঝা, এটা হচ্ছে শি। যেহেতু এখানে তসুটা ছোট আছে, পরের বর্ণটা ডবল উচ্চারণ করতে হবে, তাহলে শি এর উচ্চারণ হবে শয় শয় রসিকার। এই শব্দটার উচ্চারণ হবে ঝাঁসি। ঝাঁসি অর্থ হচ্ছে ম্যাগাজিন। পরের উদাহরণটা দেখেন, এখানে লেখা আছে ই, আমি লিখলাম ই, এরপর দেখতে পাচ্ছি এখানে তসু ছোট হয়ে আছে, সুতরাং এটা উচ্চারিত হবে না। এরপর আছে শো, শো ডবল উচ্চারণ হবে, তো শয় শয় ওকার দিলাম আমি, তাহলে এটার উচ্চারণ হবে ঈশ্ব। ঈশ্ব হচ্ছে একসাথে। সহজভাবে বললে তসু এটা 3ভাবে উচ্চারিত হয়।
প্রথমটা হচ্ছে শব্দের শুরুতে থাকলে তখন এটার উচ্চারণ হবে সু, শব্দের মাঝে বা শেষে থাকলে তখন এটার উচ্চারণ হবে তসু, এবং শব্দের মাঝে যদি ছোট হয়ে বসে তখন সেটা বাদ যাবে এবং পরের বর্ণ ডবল উচ্চারণ হবে। উচ্চারণের 6 নম্বর রুলসটা হচ্ছে নয়ের উচ্চারণ নিয়ে। ন, এটার উচ্চারণ শুধু নয়ই শিখেছি এর আগে আমরা, কিন্তু এটার আরও দুইটি উচ্চারণ হতে পারে। এটা কখনো ম হয়, কখনো অং হয়, কখনো ন হবে। কখন কোনটা হবে আমরা এখন সেটাই দেখব। খেয়াল করেন, যদি ন থাকে এবং নয়ের পর বিএমপি লাইনের কোনো বর্ণ থাকে, বি দিয়ে আমি বুঝাচ্ছি বা লাইনের বর্ণ, বা বি বু বে বো। এম দিয়ে বুঝাচ্ছি মা লাইনের বর্ণ, মা মি মু মে মো। পি দিয়ে বুঝাচ্ছি পা লাইনের বর্ণ, পা পি পু পে পো। ন থাকার পর এই তিনটা লাইনের কোনো একটা বর্ণ থাকলে তখন নয়ের উচ্চারণ হবে ম। যেমন নিচ থেকে যদি উদাহরণ দেখেন, লেখা আছে শি, তারপর ন, শিন। এরপর লেখা আছে বু, তারপর ন। তো নর্মাল উচ্চারণ করলে উচ্চারণটা হবে শিন বুন। কিন্তু খেয়াল করেন, এই যে আমাদের ন আছে, ন থাকার পর আবার বু আছে, তার মানে নয়ের পর এই বি এম পি লাইনের বর্ণ আছে। হ্যাঁ, এই যে বি লাইনের বর্ণ আছে এখানে, যেহেতু নয়ের পর বি লাইনের বর্ণ আছে, নয়ের উচ্চারণটা ম এর মতো হবে। অ্যাকচুয়ালি এটার উচ্চারণ হবে শিমবুন। শিমবুন মানে হচ্ছে পত্রিকা। পরবর্তী উদাহরণটা দেখেন, এ, এরপর আছে ন, এন, তারপর আছে পি, তারপর আছে তসু। তাহলে নর্মালি উচ্চারণ করলে এন পিৎসু। তো এখানে দেখেন এটা ন, তারপর কিন্তু এই যে পি, এটা পি লাইনের। হ্যাঁ, আমরা দেখেছিলাম বিএমপি, যে কোনো লাইনের একটা বর্ণ থাকলেই ম হয়ে যাবে। নয়ের পরে আমরা দেখতে পাচ্ছি পি আছে, তার মানে পি লাইনের বর্ণ আছে। যেহেতু নয়ের পরে পি লাইনের বর্ণ আছে, নয়ের উচ্চারণ ম হবে। তাহলে এটাকে আমরা এনপিৎসু বলবো না, এটার উচ্চারণ হবে এমপিৎসু। এমপিৎসু অর্থ হচ্ছে পেন্সিল। পরবর্তী রুলস খেয়াল করেন, যদি ন থাকে এবং নয়ের পরে কেজি থাকে তখন নটা অং হবে। কেজি বলতে আমি বুঝাচ্ছি কা লাইন, কা লাইনের কোনো বর্ণ, কা কি কু কে কো। এরপর জি দিয়ে আমি বুঝাচ্ছি গা লাইনের কোনো বর্ণ, গা গি গু গে গো। তাহলে নয়ের পর কেজি থাকলে মানে কা লাইনের কোনো বর্ণ বা গা লাইনের কোনো বর্ণ থাকলে নয়ের উচ্চারণ হবে অং। নিচে খেয়াল করেন, এখানে লেখা আছে দে, তারপর লেখা আছে ন, দেন। এরপর লেখা আছে কি, দেন কি। খেয়াল করেন এখানে ন আছে, এরপর কা লাইনের বর্ণ আছে। যেহেতু নয়ের পরে কা লাইনের বর্ণ আছে, নয়ের উচ্চারণটা হবে অং। তাহলে এই শব্দটার উচ্চারণ দেনকি হবে না, এটার উচ্চারণ হবে দেংকি। দেং, অং হবে উচ্চারণ দেংকি। দেংকি অর্থ হচ্ছে বিদ্যুৎ বা লাইট। পরবর্তী উদাহরণ খেয়াল করেন, লেখা আছে নি, এরপর লেখা আছে হো, নি হো। এরপর এটা হচ্ছে ন, নিহন, শেষে আছে গো, নিহন গো। কিন্তু না, এটার উচ্চারণ নিহন গো হবে না, এইটা তো ন। নয়ের পরে দেখেন এখানে আছে গো, তো নয়ের পর গা লাইনের বর্ণ আছে, সুতরাং নয়ের উচ্চারণ হবে অং। তাহলে এটা নিহন গো হবে না, এটা হবে নিহঙ্গ। নিহঙ্গ অর্থ হচ্ছে জাপানিজ ভাষা। আর বাকি সব ক্ষেত্রে ন হবে। এই যে দুইটা রুলস বললাম, এর বাইরে যত জায়গায় ন বসবে সেটা ন উচ্চারণ হবে। আমরা যদি সহজে একটু বলি তাহলে আমরা দেখলাম যে নয়ের পরে বিএমপি লাইনের কোনো বর্ণ থাকলে নয়ের উচ্চারণ হবে ম। আবার নয়ের পরে কেজি লাইনের কোনো বর্ণ থাকলে নয়ের উচ্চারণ হবে অং। আর বাকি সব ক্ষেত্রে ন নয়ই থাকবে। উচ্চারণের আমাদের সর্বশেষ নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মটাকে বলা হয় ডিবয়েজিং। ডিবয়েজিং বলতে বর্ণের সাথে স্বরবর্ণ থাকলে সেটা উঠে যায় বা স্বরবর্ণ লোপ পায়। কোন কোন বর্ণের সাথে স্বরবর্ণ থাকার পরেও সেটা উঠে যাবে সেইটা নিয়েই হচ্ছে এই নিয়মটা। খেয়াল করেন, আমি এখানে লিখেছি কে এস টি এস পি, কে এস টি এস পি লাইনের। এই কে বলতে আমি বুঝাচ্ছি কা কি কু কে কো। এস বলতে বুঝাচ্ছি সা শি সু সে সো। টি বলতে বুঝাচ্ছি তা চি সু তে তো। এইচ বলতে বুঝাচ্ছি হা হি হু হে হো। পি বলতে বুঝাচ্ছি পা পি পু পে পো। কে এস টি এস পি লাইনের দুটি বর্ণ পাশাপাশি থাকার পর
এই লাইনগুলোর দুইটা বর্ণ যদি পাশাপাশি থাকে এবং প্রথম বর্ণে ই অথবা উ ধ্বনি থাকলে, পাশাপাশি থাকার পর প্রথম বর্ণে ই অথবা উ ধ্বনি থাকলে প্রথম বর্ণের স্বরবর্ণ বাদ যাবে, মানে সেই ই এবং উ ধ্বনি বাদ যাবে। তো রুলসটা যদি আমরা একবারে সহজভাবে বলি, এই যে কে এস টি এস পি, এই যে লাইনগুলো, এই লাইনের দুইটা বর্ণ যদি বসে, এরপর প্রথম বর্ণের সাথে যদি ই অথবা উ থাকে, সেই প্রথম বর্ণের ই অথবা উ বাদ যাবে। উদাহরণ দেখেন তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। লেখা আছে গা, এরপর লেখা আছে কু, গাকু, এরপর লেখা আছে সেই, গাকু সেই। খেয়াল করেন গাকু এটা কিন্তু ওই যে কে লাইনের, সেই এটা কিন্তু এস লাইনের। তার মানে আমরা দেখলাম যে কে এস টি এস পি এই লাইনগুলোর দুইটা বর্ণ পাশাপাশি আছে। কে এস টি এস পি এই সিরিয়ালি নাও থাকতে পারে, এলোমেলো থাকতে পারে, জাস্ট এই কে এস টি এস পি লাইনের বর্ণ হলেই হবে, সেটা সিরিয়ালি থাকুক আর এলোমেলো থাকুক। তো আমরা দেখছি যে এখানে কে এস টি এস পি লাইনের দুইটা বর্ণ আছে। এখন দেখতে হবে যে এখানে প্রথম বর্ণটার সাথে ই অথবা উ আছে কিনা। তো প্রথম বর্ণটা ছিল কু, পরেরটা হচ্ছে সে। আমরা দেখতে পাচ্ছি প্রথম বর্ণটার সাথে উ আছে। আমাদের রুল ছিল যে প্রথম বর্ণের সাথে ই অথবা উ থাকলে সেটা বাদ যাবে, অন্য কোনো বর্ণ কিন্তু বাদ যাবে না। তো এখানে যেহেতু এটার সাথে উ আছে, উটা বাদ যাবে, তার মানে এটাকে কু পড়ব না, এটাকে শুধু ক পড়ব। শব্দটার উচ্চারণ গাকুসেই ছিল, তো গাকুসেই না হয় এটার উচ্চারণ হবে গাকসেই, গাকসেই। এই যে এখানে এর পর ই আছে, ইটাও এখানে উঠে যাবে, মূল উচ্চারণ হবে গাকসে। এই সেটাকে টেনে বলতে হবে। এই রুলসটা আমরা 2 নম্বরে শিখেছিলাম, গাকসে, গাকসে। রুলসটা হচ্ছে কে এস টি এস পি এই লাইনের কোনো দুইটা বর্ণ পাশাপাশি থাকার পর প্রথম বর্ণের সাথে ই অথবা উ থাকলে সেই ই অথবা উ বাদ যাবে। আরও উদাহরণ দেখেন, লেখা আছে ই, তারপর লেখা আছে কি, ই কি, তারপর লেখা আছে মা সীতা, ইকি মা সীতা। এখন খেয়াল করেন এটা হচ্ছে সি, এটা কিন্তু ওই যে এস লাইন, ঠিক না? এরপর এটা হচ্ছে তা, এটা হচ্ছে টি লাইন। তো দেখেন আমাদের এই যে এস এবং টি এই যে 5টা লাইনের সাথে মিলে যায়, এখানে এস টি আছে। তো যেহেতু কে এস টি এস পি লাইনের দুইটা বর্ণ এখানে পাশাপাশি আছে, এখন দেখতে হবে প্রথম বর্ণের সাথে ই অথবা উ আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম বর্ণটা হচ্ছে সি, এটার সাথে ই আছে, ই অথবা উ থাকলে বাদ যায়, তো ইটাকে বাদ দেন, এটা সি হবে না, এটা শুধু স হবে। তো নর্মালি বললে ইকি মাসিতা, কিন্তু এটার উচ্চারণ হবে ইকি মাসতা। ইকি মাসতা অর্থ গিয়েছিলাম। আরও একটা উদাহরণ দেখেন, নিচে লেখা আছে, দেখেন লেখা আছে সু, এটা হচ্ছে সু, তারপর লেখা আছে কি। তো খেয়াল করেন এই সু এটা কিন্তু এস লাইনের, কি এটা কিন্তু কে লাইনের। এখন দেখতে হবে এই কে এস টি এস পি লাইনের বর্ণ এখানে আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এস এবং কে লাইনের বর্ণ আছে, তার মানে মিলে যায়। সুতরাং আমরা এখন দেখব প্রথম বর্ণের সাথে ই অথবা উ আছে কিনা। যদি প্রথম বর্ণের সাথে ই অথবা উ থাকে সেটা বাদ যাবে। তো প্রথম বর্ণের সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে উ আছে, উটা বাদ দিলে এখানে শুধু স থাকবে। তো নর্মালি উচ্চারণ করলে স কি, অ্যাকচুয়ালি এটা স কি হবে না, যখন দ্রুত বলে তখন এটার উচ্চারণ হবে ইস্কি। উচ্চারণটা এরকম হয় ইস্কি। আমি আরও একবার রিপিট করে দিচ্ছি, যদি কে এস টি এস পি এই লাইনের কোনো দুইটা বর্ণ পাশাপাশি থাকে এবং প্রথম বর্ণটার সাথে উ অথবা ই থাকে, তাহলে প্রথম বর্ণের উ এবং ই বাদ যাবে। তবে এখানে খেয়াল রাখতে হবে, অনেকে এই রুলসটাকে এভাবে পড়ে যে কে এস টি এস পি পাশাপাশি থাকলেই স্বরবর্ণ বাদ যাবে। না, পাশাপাশি থাকলেই স্বরবর্ণ বাদ যায় না। কে এস টি এস পি থাকার পর প্রথম বর্ণে উ এবং ই থাকলে বাদ যায়, অন্য ক্ষেত্রে বাদ যায় না। যেমন একটা উদাহরণ দেখেন, এটা হচ্ছে কা, তার মানে কে লাইনের, এটা হচ্ছে সা, তার মানে এস লাইনের, ঠিক না? তাহলে দেখেন এই যে কে এবং এস, এই কে এস টি এস পির সাথে মিলে গেছে। এখন যদি আপনি এভাবে পড়েন কে এস টি এস পি থাকলেই স্বরবর্ণ বাদ যাবে, তাহলে তো এটার এই যে কা থেকে আ বাদ যাওয়ার কথা, উচ্চারণ হওয়ার কথা কসা, কখনোই এটা কসা হবে না, এটা হবে কাসা বা খাসা, যেটার অর্থ হচ্ছে ছাতা। তাহলে আমরা দেখলাম শুধু কে এস টি এস পি পাশাপাশি থাকলেই স্বরবর্ণ বাদ যায় না,
KSTHP লাইনের বর্ণ থাকার পর প্রথম বর্ণের সাথে উ অথবা ই থাকলে তখন শুধু সেই উ অথবা ই বাদ যাবে। ডিভয়েসিংয়ের আরও একটা রুলস আছে, এটা ডিভয়েসিংয়ের দ্বিতীয় রুলস, মানে 7-2 বলতে পারেন। শব্দের শেষে দেশু থাকলে তখন সেটা হবে দেশ, এবং মাসু থাকলে তখন সেটা হবে মাস। এভাবে উচ্চারণ করতে হবে। যদি উদাহরণ দেখেন, এখানে প্রথম শব্দটা লেখা আছে ই ই, এরপর লেখা আছে দেশু। দেশুটা যেহেতু শেষে আছে আমরা এটাকে দেশু বলবো না, বলবো দেশ। ই ই দুইটা ই আছে, এই জন্য একটা টেনে বললেই হবে। আমরা এটাকে বলবো ই দেশ। ই দেশ, দেশু শেষে থাকার কারণে দেশ হয়েছে। ই দেশ অর্থ ভালো বা ঠিক আছে। তারপর লেখা আছে তাবে মাসু। মাসুটা শেষে আছে, এই জন্য এটাকে মাসু বলবো না, আমরা মাস বলবো। তাবে মাস, তাবে মাস অর্থ হচ্ছে খাওয়া। তারপর আছে দেখেন নে মাসু। মাসুটা শেষে আছে, সুতরাং আমরা মাসু বলবো না, আমরা বলবো মাস। নে মাসু না বলে এটার উচ্চারণ আমরা করব নে মাস। নে মাস অর্থ ঘুমানো। এই ছিল শুদ্ধভাবে জাপানিজ পড়ার জন্য গুরুত্বপূর্ণ 7টি রুলস। আমি আশা করি এই 7টি রুলস আপনি আয়ত্ত করলে কখনোই আপনার আর কনফিউশন থাকবে না যে আপনার উচ্চারণ ভুল হচ্ছে কিনা। আপনি শতভাগ শুদ্ধভাবে জাপানিজদের মতো পড়তে পারবেন এবং বলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য হান একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। জয়েন করুন হান একাডেমির অফিসিয়াল ফেসবুক গ্রুপে। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।